প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আমাকে দেখেই বুঝতে পারছেন আজকের তারকা কথনটি হতে যাচ্ছে বিশেষ এবং আলাদা। দর্শক, 5 দশকের সাফল্যের এক জয়যাত্রা, বাংলা সঙ্গীতের ভিন্ন এক অভিযাত্রা। সুরে আর গায়কিতে বাংলা সঙ্গীতে যিনি বেঁধেছেন অসংখ্য শ্রোতাদের, তিনি আমাদের নকিব খান। 70-এর দশকে মন শুধু মন ছুঁয়েছে এই গানটি দিয়েই যিনি শ্রোতাদের হৃদয় ছুঁয়েছেন, তিনি আজকের তারকা কথনে আমাদের অতিথি হিসেবে এসেছেন এবং স্বাগত জানাবো আমরা তাকে, অভিনন্দন জানাবো আমরা তাকে। আমি ডেকে নিচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় নকিব খানকে। আমরা খুবই আনন্দিত চ্যানেল আই পরিবার যে আজকে এই একটা চমৎকার একটি দিন, একটা ইতিহাসের সাক্ষী আমরা যে আপনাকে আমাদের মাঝে পেয়েছি। আপনার সঙ্গীত জীবনের 50 বছর। আসলে নকিব খান সম্পর্কে তো কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। আমরা চ্যানেলেই খুবই আনন্দিত যে আজকে তাকে আমাদের মাঝে পেয়েছি। তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সঙ্গীত দুই সঙ্গীতের যে সেতু বন্ধন, সেই সেতু বন্ধন হচ্ছে নকিব খান। একজন আমাদের জীবনে প্রয়োজন হচ্ছে শুদ্ধতা, শুদ্ধাচার। সেই শুদ্ধাচারের মূর্ত প্রতীক। আপনাকে অভিনন্দন জানাই, সালাম জানাই দর্শকদের পক্ষ থেকে। এবং আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনার হাতে ফুল তুলে দিতে চাই। ফুল তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি হারুন রশিদ স্যারকে, এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অপারেশন, চ্যানেল আই। আর একটা লাল সবুজকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই, পথ চলতে চাই, এবং সেই উত্তরীয় পড়িয়ে দিলেন হারুন স্যার আপনাকে। এবং ভালোবাসার অংশ হিসেবে আমরা একটি উত্তরীয় সহ একটি ক্রেস্ট আপনার হাতে তুলে দিচ্ছি। তো আপনারা এই অনুষ্ঠানে কথাবার্তা বলেন এবং দর্শক নিশ্চয়ই রোমাঞ্চিত আজকের এই অনুষ্ঠান দেখতে পেয়ে এবং নকিব খানকে পর্দায় দেখতে পেয়ে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকেও। দীর্ঘ 50 বছরের পরিক্রমা, সঙ্গীত পরিক্রমা, এবং এই সঙ্গীত পরিক্রমায় আমরা উপহার পেয়েছি চমৎকার সব গান, চমৎকার সব সৃষ্টি, এবং এই গানগুলো কিন্তু মেলোডিক এবং প্রত্যেকটি গানই ছুঁয়ে গেছে শ্রোতাদের মন, শ্রোতাদের হৃদয়কে। এবং আমরা সেই শুরু থেকেই যদি চিন্তা করি, সেখান থেকে সোলস এবং তারপরে রেনেসা এবং তারপরে তার সোলো অনেক মিউজিক্যাল কম্পোজিশন আমরা দেখেছি, দারুণ সব কাজ আমরা উপহার পেয়েছি। এবং এই 50 বছরে আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি এবং চলে যাচ্ছি তার কাছেই। এই যে 50 বছরের পরিক্রমা, সঙ্গীত পরিক্রমা, অনুভূতিটা শুরুতে একটু জানতে চাই। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, থ্যাঙ্কসফুল অ্যাকচুয়ালি চ্যানেল আইয়ের প্রতি, কারণ আমাদেরকে এই সম্মানটুকু দিয়েছে। আমি রিয়েলি সম্মানিত এবং অভিভূত। আসলে এত ভালো সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সো এই সঙ্গীত 50 বছরের সঙ্গীত জীবন কিন্তু অনেক 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 চড়াই উতরাই পেরিয়ে আজকে এই অবস্থায় আসতে পেরেছি। তো এই জন্য আমি আসলে আমাদের সেই চড়াই উতরাই পেরোনোর যে সাথীগুলো ছিল সবাইকে স্মরণ করতে চাই। যেমন বাবু ভাই একজন আমাদের খুবই আপন মানুষ। এরকম আমাদের শ্রোতা, দর্শক শ্রোতারা আছেন, মিডিয়া আছেন, সবার ভালোবাসা শ্রদ্ধা পেয়ে আজকে আমরা এই অবস্থায় আসতে পেরেছি। কাজে আমার সবার কাছে কৃতজ্ঞতা। বাহ, চমৎকার। এবং আমরা দেখেছি এই যে আপনি যাদের কথা বলছিলেন, যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, অবশ্যই তারা তো একটি বড় অংশ হিসেবে আপনার জীবনে আছে। আমরা তার কাছে তাদের কথাগুলো তো শুনলাম। আমরা এবার চলে যাচ্ছি একটু সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসির বাবু আপনার কাছে। আজকে তাকে কিভাবে শুভেচ্ছা জানাতে চান আপনি? একজন বন্ধু, ঘনিষ্ঠজন। উনি 50 বছর পার করেছেন, আমরাও হয়তো 50 বছরের বেশি সময় ধরে সঙ্গীত ভবনে আছি। উনি একজন মানুষ, একজন নকিব খান, এবং এই নকিব খান হয়ে ওঠার পিছনে অনেক কাহিনী আছে এবং অনেক পরিশ্রম আছে, ওনার ডেডিকেশন আছে মিউজিকের প্রতি। এবং উনি একসঙ্গে ক্যারিয়ার এবং তার সঙ্গীত জীবন দুটোকে একসঙ্গে চালিয়েছেন। এবং এটার জন্য কী পরিশ্রম করতে হয়েছে ওনাকে আমরা বুঝি, যেটা আমরা যারা হয়তো ডে টাইম জব নাই তারা আমরা বুঝি কতটুকু পরিশ্রম ওনাকে করতে হয়েছে শুধু সঙ্গীতের জন্য। যেন আমি অবশ্যই আমাদের শ্রদ্ধা এবং সম্মান প্রতি দেখাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আবারও চ্যানেলকে ধন্যবাদ জানাই এই যে একজন সঙ্গীত শিল্পী নকিব খানকে এই সম্মান দেখানোর, এই সম্মান প্রদর্শনের জন্য। এবং আমার খুব ভালো লাগছে যে আমি ওনার পাশে আজকে বসে কথা বলতে পারছি। আমারও ভালো লাগছে। এবং একজন অনুকরণীয় যে বিষয় বলি না আমরা, একদম তাই। উনি এরকম ব্যক্তিত্ব যাকে সামনে রেখে অন্যান্য
সঙ্গীত পরিবারের লোকজন এগিয়ে যেতে পারে। একদমই তাই, এবং তিনি নিঃসন্দেহে চ্যানেল আই পরিবারের একজন সদস্য, আমাদের ভীষণ কাছের মানুষ, এবং তাকে সম্মান জানাতে পেরে চ্যানেল আই পরিবার অনেক বেশি গর্বিত, অনেক বেশি সম্মানিত। আমি চলে যাচ্ছি আবারও নকিব খান আপনার কাছে। এই যে বাবু ভাই বলছিলেন আপনার জার্নির কথা এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা বলছিলেন, যে জীবনে অন্যান্য কেরিয়ার থেকে শুরু করে মিউজিক্যাল দুইটাকে সাইমালটেনিয়াসলি একসাথে চালানো। একটু চ্যালেঞ্জের দিকটা যেতে চাই আজকের দিনে এসে, কেমন ছিল দিনগুলো? ধন্যবাদ। আসলে চ্যালেঞ্জটা বলে শেষ করা যাবে না, কারণ যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল দুটো প্রফেশনকে একসাথে চালানো। কারণ আমার কর্পোরেট লাইফ, ওটাতে অনেক সারাদিন সময় চলে যায়। আমি বলবো যে 80% আমার টাইম কর্পোরেট লাইফে গেছে, বা 20% হয়তো আমি মিউজিকে সময় দিতে পেরেছি। দুটোকে ব্যালেন্স করা ইট ওয়াজ রিয়েলি, আমি বলবো অনেক কঠিন একটা ব্যাপার ছিল, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কারণ প্রতিটা মুহূর্তে আমাকে ডেলিভার করতে হবে। কারণ আপনাকে তো যখন আপনি কাজ করবেন, চাকরি করবেন, তখন আপনাকে এমনি এমনি বসে টাকা দিবে না, তাই না? এটা ডেলিভার। সো ডেলিভার করতে হলে, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক বেশি স্ট্রিক্ট, আমাদের অনেক কষ্ট আসলে। তো ওটা খুব ডিফিকাল্ট, কারণ আমি মিউজিক করে কর্পোরেট লাইফটা চালানো এটা খুব সহজ ছিল না। আবার কর্পোরেট লাইফে কাজ করে মিউজিকটা কন্টিনিউ করা সহজ ছিল না, দুটো খুব। তো আমি বলবো যে এটা আসলে আমার জন্য সম্ভব হয়েছে। আমি সবসময় অনেকে প্রশ্ন করে আপনি কিভাবে পারলেন। আমি খুব সিম্পল 3টা পয়েন্ট বলবো, যে 3টা পয়েন্ট যদি কেউ করতে পারে তাহলে সম্ভব। নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন লাইফ। আপনার জীবনটাকে ডিসিপ্লিন হতে হবে, আপনি সময় মতো, আমার লাইফস্টাইল ডিসিপ্লিন হতে হবে। নাম্বার 2 হচ্ছে প্যাশন, প্রত্যেকটা কাজের প্রতি প্যাশন থাকতে হবে। আপনি অফিসে যখন যাবেন, আমি যখন অফিসে যাই 100% অফিসে আমি টাইম দিই, আমি মিউজিকের কথা মাথায় থাকে না। যখন আমি মিউজিক করি কোনো স্ট্রেস ফ্রি, অফিসের কথা মাথায় রাখি না, 100% ডেডিকেটেড টাইম আমি দেওয়ার চেষ্টা করি। ওই প্যাশনটা থাকতে হবে। আমি গান পাগল হয়েছি বলে পারছি। তারপর 3rd হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সময়টাকে আপনাকে ভাগ করে নিতে হবে, কোন সময় আপনি অফিসে দিচ্ছেন, কোন সময় আপনি মিউজিকে সময় দিচ্ছেন, ওটাকে সময়টাকে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে হবে। সো এই 3টা যদি করতে পারেন তাহলে আমার মনে হয় সম্ভব। এর মধ্যে পরিবারও আছে, পরিবার তো পরিবারের কথা বাদে, এবং সবচেয়ে সাফারে কিন্তু পরিবার। পরিবারের কথা যখন আসলেও আমরা জানি আপনি একটি পারিবারিক যে সঙ্গীতের আবহ, সেখান থেকেই বড় হয়েছেন, এবং আপনার সঙ্গীতের পেছনে পরিবারের আসলে অনুপ্রেরণার জায়গা কিংবা সবচেয়ে বেশি। কারণ আমি যেটা বলি, আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন, স্কুলের হেডমাস্টার ছিলেন। আমার আব্বা অবশ্যই গান করতেন, আমার নানাও গান করতেন, যে কারণে আমি মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে সাপোর্ট পেয়েছি। কারণ একজন শিক্ষকের ছেলে হয়ে গান, আমি তো ক্লাস একদম KG1 থেকে গান গাই, বাট শুরু করি আমি ক্লাস 8 থেকে, এবং ব্যান্ডের সাথে জড়িত হয়ে 97 ক্লাস 8 থেকে শুরু করেছি। আমার প্রথম গানে শুরু করি যখন ক্লাস 8 এ পড়ি, সেই জন্য সেটা ধরেই 50 বছরে। সো এই জন্য আমি বলি যে একজন শিক্ষকের ছেলে হয়ে যে আমি গান বাজনা করতে পারছি ওই বয়সে। আমি যখন সোলসে জয়েন করি 74-এ সোলসে আমি জয়েন করি, তখন আমি কত ক্লাসে 7, 8, 9-এ পড়ি। তো ওই বয়সে স্কুলের একটা ছেলে রাত বিরাতে বাড়ি ফিরছি শো করে, আমাকে কখনো প্রশ্ন করে নেই তুমি কোথায় ছিলে, কেন অত রাত করেছো, বিকজ ওনারা জানে যে আমি কোনো খারাপ কাজের মধ্যে নেই, মিউজিক করছি। সো ওনারা সবসময় এনকারেজমেন্ট ছিল আমার, এবং সেটা তো আছেই আমাদের ফ্যামিলির দিক থেকে, ওটা না হলে পারতাম না। এবং বর্তমানেও আমি যদি বলি, এই যে বললাম যে ফ্যামিলি লাইফকে স্যাক্রিফাইস করে কাজ করছি, অফিসে কাজ করছি, আবার বাসায় মিউজিক করছি, শো করছি, এটাও কিন্তু বিরাট স্যাক্রিফাইস ফ্যামিলির। কাজে দুই দিক দিয়ে আমি সাপোর্টটা পেয়েছি, এই জন্য সম্ভব হয়েছে। বাহ, চমৎকার। আমরা শুনছিলাম আপনার এই যে জার্নির কথা, এই যে 50 বছর কেটে গেল গানের সাথে, এই 50 বছরে যখন শুরুতে কাজ করা শুরু করেছিলেন, যে সাফল্যের ব্যাপারটা আমাদের সবার মাথায় থাকে, যে আমি সাফল্যের এই জায়গাটায় যেতে চাই। 50 বছর পর এই জায়গায় বসে কি মনে হচ্ছে যে আমি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে আসতে পেরেছি, বা মানুষের হৃদয়ে ততটুকুই জায়গা করে নিতে পেরেছি? ইন্টারেস্টিং প্রশ্ন, ধন্যবাদ। ইনফ্যাক্ট আমরা যখন গান বাজনা শুরু করি 50 বছর আগে যদি গান শুরু করি, কখনো ভাবিনি আমরা এই পর্যায়ে আসবো, কখনো চিন্তাই করিনি। আমরা মনের আনন্দে গান করেছি, মানে মনের সুখে গান করেছি, এবং নিজস্ব একটা থেকে মানে চেষ্টা থেকে বা প্রেরণা থেকে গান করেছি। কখনো ভাবিনি আমরা আজকে এই লেভেলে আসতে পারবো। তবে একটা জিনিস, আমার শুরুটা কেন আমি সুর করার চেষ্টা করলাম, আমার বড় ভাই খুব নাম করে একজন সুরকার ছিলেন, ওনার থেকে আমরা ইন্সপায়ার্ড, জিলু খান। সো সোলস যখন আমি জয়েন করি, তখন সোলস কখনো মৌলিক গান করতো না, অন্যদের গান করতো, কাভার সং করতো, ফোক গান করতো। আমার মেইন টার্গেট ছিল সোলসে জয়েন করার পর আমাদের নিজস্ব গান হবে, নিজস্ব স্বকীয়তা আমরা ধরে রাখবো সোলস। তো সেখান থেকে সে গান শুরু হয়, এবং সেই গানগুলো এখনো মানুষ শুনছে 50 বছর পরও। এটা কিন্তু অবাক লাগে আমার, এই যে মন শুধু মন ছুঁয়েছে বলেন,
তোরে পুতুলের মতো করে সাজিয়ে মুখরিত জীবনে চলার বাকি, এগুলো এখনো মানুষ শুনছে। এটাই অবাক লাগে, 50 বছর পর আগের গান এখনো মানুষ শুনছে। একদম। এবং আমরা যদি একটু কম্পারেটিভলি চিন্তা করি, অন্যান্য ব্যান্ডের চাইতে কিন্তু রেনেসার অ্যালবাম সংখ্যা খুবই কম, কিন্তু অ্যালবামের গানগুলো কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছে গেছে একদম। আসলে সেই জায়গাটা চিন্তা করেই কি গান করা যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আসলে আমাদের রেনেসা, আমি তো সোলসে ছিলাম, তারপরে সোলস থেকে এসে রেনেসা ফর্ম করেন 85-এ। ইনফ্যাক্ট রেনেসার 40 বছর পূর্তি হচ্ছে এবছর। সো রেনেসার আমাদের যখন শুরু থেকেই আমাদের টার্গেট ছিল আমরা দুটো বিষয়ে খুব নজর দেবো। একটা হচ্ছে লিরিক্স, লিরিক্যাল ভ্যালুস, এবং লিরিক্স যেন খুব ডেপথ থাকে, স্ট্রং লিরিক্স হয়, লিরিক্যাল ভ্যালুস থাকে, এবং মেলোডি, এই দুটোকেই আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। সেই জন্য আমরা সবসময় আমরা রেনেসায় কিন্তু অনেক কম কাজ করেছি, আপনি যে বললেন অনেক কম অ্যালবাম বেরিয়েছে, বাট আমরা চেষ্টা করছি যে কাজই আমরা করি না কেন এই দুটো জিনিসকে মাথায় রাখবো, এবং দর্শক শ্রোতাদের যে ভালোবাসা বা যে চাওয়াটা সেটা মিট করার চেষ্টা করব। তো ওখানেই আমাদের সার্থকতা। আমি বলবো যে আমরা খুব কম গান করেও এই গানগুলো মানুষের কাছে জনপ্রিয় হয়েছে এবং এখন টিকে আছি আমরা। বাহ। এবং এই যে গানের কথাগুলো শুনছিলাম, একটু যদি এই জার্নিতে অনেক মেমোরিজ তো হয়েছে অনেক মানুষের সাথে, অনেক শ্রোতাদের সাথে, ভক্তদের সাথে, কোন স্মৃতিটা আজকে বলতে চাইবেন দর্শকদের জন্য? আসলে যখন একটা দীর্ঘ পথ চলি আমরা, একটা ব্যান্ডের সাথে হোক, যে কোনো প্রফেশনের সাথে হোক, অনেক স্মৃতি, অনেক ঘটনা আমাদেরকে আন্দোলিত করে, অনেক সময় কষ্ট লাগে, অনেক সময় আনন্দ প্রকাশ পাই। তো সেইটা আছে, অনেক কিছুর বলে শেষ করা যাবে না। অনেকগুলো কনসার্টের কথা খুব মনে পড়ে, যেমন একটা কনসার্ট বাবু ভাইরা আমরা একসাথে বামবাতে করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে 16 ডিসেম্বর, এবং ওটা 90-এর গণ আন্দোলনের পরপরই। এটা এমন একটা কনসার্ট ছিল, এটা কেউ মানে আমরা এখনো ভাবি এরকম কনসার্ট এখনো আমরা বোধহয় পাইনি। তো এই স্মৃতিগুলো খুব ভাসে, চোখে ভাসে। সেই স্মৃতিগুলো একটু বাবু ভাই আপনার কাছ থেকেও শুনতে চাই, সেই কনসার্টে। এটা একটা গণ আন্দোলনের পরের কথা বলছেন, তো মানুষের এক ধরনের জাগরণ ছিল, বিশেষ করে ছাত্রদের মধ্যে ছিলই। তো ওই সময় ইউনিভার্সিটিতে এত বড় কনসার্ট করার কেউ ভাবে নাই, যেরকম একটা কনসার্ট হতে পারে। ওই মলে তখন বিশাল মাঠ ছিল, তখন এত গাছ হয়নি। তো ওই খুব সফল হয়েছিল কনসার্টটা। এবং আমি মনে করি ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে বা আপনার যে বাংলা রক বলি, এটা একটা মাইলস্টোন, এবং এটা ওটার উপর বেস করে অনেক কিছু এগিয়েছে। এবং এটা যে তারুণ্যের সঙ্গীত, ওই দিক খুব ভালোভাবে প্রমাণিত হলো যে তরুণদের ভয়েসটা আমরা যে গানগুলি গাচ্ছি, তরুণদের কথাগুলি আমার গানে রিফ্লেক্ট করছে। এটাই ছিল আমাদের সফলতা, এবং যার জন্য তরুণরা এই সঙ্গীতটাকে লুফে নিয়েছিল। একদম তাই। এবং আমরা কিন্তু জানি যে সঙ্গীত কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য না, কিংবা আমাদের অনুভূতি প্রকাশেই না, সঙ্গীত কিন্তু আমাদের আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, এসবকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমরা যদি আমাদের একদম তাই, আমরা মুক্তিযুদ্ধেও দেখেছি, আমরা এই 24-এর গণ অভ্যুত্থানেও দেখেছি। আসলে এই বিষয়টা নিয়ে কাজ করার ইচ্ছা বা কোনো প্ল্যান আছে কিনা নকিব ভাইয়ের কাছে? আসলে এটা কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল, কারণ আমাদের যদি রেনেসার 4টে অ্যালবাম বেরিয়েছে, তার মধ্যে একটা অ্যালবাম কিন্তু শুধু 71-এর যে মুক্তিযুদ্ধের গানগুলো নিয়ে কিন্তু করা। তার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে গানই করি না কেন, যে কাজই করি না কেন, সেটা একটা উদ্দেশ্য আছে, একটা মেসেজ দিতে চাই আমাদের জনগণের কাছে। যেমন আমরা রেনেসার প্রত্যেকটা গান লিরিক্স যদি আপনি দেখেন, ওই লিরিক্স শুনলেই বুঝতে পারবেন আসলে আমাদের একটা মেসেজ দিতে চেয়েছি সমাজের কাছে। সো সেটা ইভেন কি প্রেমের গানও যদি হয়, তাহলে একটা শুদ্ধতার মেসেজ দিতে চেয়েছি। হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে এটাও কিন্তু একটা দেশপ্রেমের কথা। তো কাজে আমি মনে করি যে প্রত্যেকটা সৃষ্টির পেছনে আমাদের একটা থট প্রসেস থাকে, এবং এটা একটা চিন্তা ভাবনা, মানুষের কাছে কিভাবে আমরা পৌঁছাবো, এটা লিরিক্যাল ভ্যালুস কি হবে, মেলোডি কি হবে, সেটা আমরা এনশিওর করতাম। যার জন্য গানগুলি মানুষ এখনো শুনছে। সত্যি তাই। এবং আমরা আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার একটু আনতে চাই। নকিব খানের গানে আমরা দেখেছি, কিংবা তার কথাতেও বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখেছি, চাটগাইয়ার ভাষার প্রতি একটা ভালোবাসা। তো সেখানে হচ্ছে আমরা একটি গানও দেখেছি চাটগাইয়া ভাষার বেশ কিছু। তো আজকে দর্শকদের জন্য যদি চাটগাইয়া ভাষায় কিছু বলতেন। ও মাই গড, এটা আমি খুব ভালো লাগছে, কারণ আমার যেহেতু আমার চট্টগ্রাম আমার জন্ম, আমার বাড়ি, তো ওটার প্রতি একটা আলাদা একটা ফিলিংস আছে, আলাদা একটা ভালোবাসা আছে। সো আমরা সেজন্যই রেনেসার প্রত্যেকটা অ্যালবামে চেষ্টা করি একটা চাটগাঁয়ে গান রাখতে, তো সেটাই চেষ্টা করি, যেটা মৌলিক গান অবশ্যই। সো আর তো খুব ভালো লাগে আজকে হতগান উনিয়ারে, তো চাটগিয়ে যারা উনন তারা অনেক অনেক সালাম, অনেক শ্রদ্ধা, ওনার আল্লাহ দোয়া করবেন।
বাহ, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। এই যে গান যেটা বলছিলাম, এবং 50 বছর কেটে গেল গানের সাথেই, এরপরে আসলে প্ল্যানটা কি, বা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য শিল্পীর দায়বদ্ধতার জায়গাটা তো আসলে সুবিশাল, সেই জায়গাটা থেকে আসলে কি করতে চান? আসলে যেটা বাবু ভাই আমাদের সাথে আছেন, ইনফ্যাক্ট আমরা চেষ্টা করছি যে আমাদের দেশের শিল্পীদের বলেন, সঙ্গীত যে যারা কাজ করছেন বিশেষ করে, তাদের সম্মান এবং সম্মানী, এই দুটো জিনিসকে আমরা এনশিওর করতে চাই। কারণ আপনি সত্যিকার অর্থে কিন্তু ইভেন আমাদের বিভিন্ন পাসপোর্টও ইভেন যখন অ্যাপ্লাই করেন ক্যাটাগরি আছে, মানে শিল্পী বা সঙ্গীত নিয়ে কোনো ক্যাটাগরি নেই, আদার্সের মধ্যে লিখতে হয়। কেন? আমরা কি এটা একটা ক্যাটাগরি না? সো এই জন্য বলছে মানুষ বাংলাদেশের সত্যিকার অর্থে যারা মিউজিক নিয়ে কাজ করে সবচেয়ে অবহেলিত। আপনি একটা যত বড়ই শিল্পী হন, একটা বয়সে পরে এসে দুস্থ শিল্পীর তকমা লাগাতে হয়, এর চেয়ে কষ্টের কিছু নাই। আপনার একটা সম্মানজনক অবস্থা আমরা যেতে পারি না, এর তো কষ্টের কিছু নাই। কারণ রাষ্ট্রীয়ভাবে আমাদের সম্মানটা বাড়াতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সম্মানটা বাড়াতে হবে। যেতে পারি না, আসলে যেতে না পারার পেছনের কারণগুলো কি মনে হয়? একটা কারণ হচ্ছে আমাদের কপিরাইট আইন আইন পাস হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন দেখানো হয়নি। আচ্ছা, এটা ইমপ্লিমেন্টেশন হলে তাহলে রয়্যালটি পেত ঠিক মতো। এখন রয়্যালটি পেলে অনেকের মানে এই দুস্থ শিল্পীর তকমা লাগাতে হতো না, তাই না? কারণ আপনি যে ঠিক মতো এই রয়্যালটিগুলো পেতেন, আজকে মনে করেন আমি শুধু মন শুধু একটা গান যদি আমি রয়্যালটি পেতাম, আমার চাকরি করা লাগতো না, আমি কোটিপতি হয়ে যেতাম। যে পরিমাণ গানটা এখনো বাজে, তাই না? পেনশনের কাজ করবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেরকমই আমাদের যারা স্পেশাল যারা ক্রিয়েটার সবচেয়ে সাফার কিন্তু তারা। শিল্পীরাও কিন্তু প্রোগ্রাম করছে, টাকা আর্ন করছে, কিন্তু যারা পেছনের লোক, সুরস্রষ্টা কিংবা গীতিকবি, তারা কিন্তু কিছুই পায় না। তো সেটাই সবচেয়ে দুঃখের জায়গা, কষ্টের জায়গা। তো সেখানে আমরা এনশিওর করতে চাই সম্মান এবং সম্মানী। বাহ, দারুণভাবে বললেন। এই যে আমরা গান যদি বলি, গান কিন্তু শুধুমাত্র লেখা না, গানের সুরের ব্যাপার আছে, এবং একটা পুরো গানকে তুলে নিয়ে আসতে গেলে কিন্তু অনেক মানুষের অনেক পরিশ্রমেরও কাজ থাকে। এবং আমরা জানি নকিব খান শুধুমাত্র গান গাইছে না, গান সুরকার, গান পরিচালনা করছে। সে আসলে কোন কাজটা করতে বেশি আনন্দ লাগে? আসলে সবচেয়ে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আমাকে, আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই ক্রিয়েটিভিটি। আমি খুব ক্রিয়েটিভিটি পছন্দ করি, সেই জন্য গানের সুর করাটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ এটা নতুন কিছু সৃষ্টি হচ্ছে, গান লিখেও যেন নতুন কিছু সৃষ্টি হচ্ছে গীতিকবির জন্য, আমার জন্য একটা নতুন গান সুর করাটা অনেক বড় কিছু। কাজে আমি সেখানে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালোবাসি গান সুর করতে। বাহ, এবং আপনি চ্যানেল আইয়ের বিভিন্ন সঙ্গীত আয়োজনে কিন্তু আমাদের সাথে ছিলেন, এবং ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2021-এ সেখানেও আপনার একটি অংশ ছিল। আমরা সেই অংশটি একটু দেখে আসি। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা। বাহ, চ্যানেল আই আর্কাইভ থেকে আমরা একটি আপনারই সঙ্গীতের অংশ দেখে আসলাম, এবং একটা সময় মনে হয় যে আপনারা নিজেরাই যেন একটা আর্কাইভ হয়ে উঠছেন। সঙ্গীতের এই যে পথ চলা, এই ব্যাপারগুলো আপনারা দেখে আসছেন। একটা সময় সিডি, ক্যাসেট, এখন স্পটিফাইয়ের যুগে চলে এসেছি আমরা। এই যে সঙ্গীত ভুবনে প্রযুক্তির উৎকর্ষ, এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। এটা টেকনোলজি আসবে, টেকনোলজিকে ওয়েলকাম করতে হবে, গ্রহণ করতে হবে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। বাট এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে
টেকনোলজির দাস যেন আমরা না হই, আমরা যন্ত্রের দাস যেন না হই। আমাদের যে ক্রিয়েটিভিটি আছে, আমাদের ওই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে যন্ত্রকে অ্যাজ এ টুল ব্যবহার করতে হবে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা উল্টো যখন করি তখন আসলে মানুষের হৃদয়ে ধরবে না সেই গান কখনো। তো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্পটিফাই বলেন, আইটিউনস বলেন, অনেকগুলো ইউটিউব আছে, প্ল্যাটফর্ম আছে, সেখানে অবশ্যই সেটা আসা উচিত। কারণ এটার একটা ভালো দিক হচ্ছে এটা আপনার হোল দুনিয়ার মধ্যে আপনি ছড়িয়ে দিচ্ছেন, তাই না? শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা কিন্তু বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে আমি বলে মনে করি। কিন্তু ইউটিউবে যেটা হয় মানে ভিউটা অনেক বেশি, কারণ ভিডিওর ব্যাপার আছে। তো গান কিন্তু অডিও, গান কিন্তু ভিডিওর ব্যাপার না। তো এখানে অনেকে সেই জিনিসটা ভুল করে যে ভিউ বেশি হলে বোধহয় খুব পপুলার হয়ে যায়। বারবার আমি বলছি যে স্টার হওয়া খুব সোজা, বাট সত্যিকার শিল্পী হওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক সাধারণ ব্যাপার। কাজে ভিউ দিয়ে কখনো গানকে জাজ করা যাবে না। একদমই তাই। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এখন নতুন যারা সঙ্গীত চর্চা করছে, সঙ্গীত শিল্পী হতে চায়, প্রকৃতপক্ষে শিল্পী হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যেটা আমি বলেছি যে আসলে তারা কিন্তু অনেক ট্যালেন্টেড। এই নতুন প্রজন্ম আমি অনেককে দেখেছি অসম্ভব ট্যালেন্টেড, এবং তাদের ক্রিয়েটিভিটি অনেক ভালো। তো সেটাকে কাজে লাগাতে হবে, সেটাকে কাজে লাগিয়ে টেকনোলজিকে টুল হিসেবে ইউজ করতে হবে, দেন আপনার হয়তো ভালো কিছু তৈরি হবে। এবং বারবার বলেছে যে বাংলা গান যদি করতে হয়, এটা আমার ব্যক্তিগত মত অবশ্য, দুটো জিনিস মাথায় রাখতে হবে, লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। এই দুটো ছাড়া বাংলা গান স্থায়ী হবে না। কাজে তাদের সেটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় মাটির গান শুনবো, মাটির গানটাও বাংলা গানের মতো করতে হবে। গাওয়াটাও কিন্তু একটা ব্যাপার, রাইট? বাংলিশ হলে হবে না। একদম। আরো এই যে আপনার কথা শুনছিলাম, বারবার আপনি বলছিলেন যে এই যে লিরিক্যাল ভ্যালু এবং মেলোডি, এবং আপনার গানে আমরা দেখেছি মেলোডিক এই ধারাটা অনেক প্রকট। আসলে এইটার পেছনের মানে অনুপ্রেরণার জায়গা বা এইটাকে এত বেশি ফোকাস করার কারণটা কি? এটা কারণটা হচ্ছে আমার প্রথম অনুপ্রেরণা বড় ভাই জিল্লু খান, এবং তার সাথে সাথে বাংলাদেশের এই সাবকন্টিনেন্টে যারা আছেন তাদের আমি অসম্ভব পছন্দের অনেক মানুষ আছে, যেমন বাংলাদেশে আলাউদ্দিন আলী, আহমদ ইদ্রিস বুলবুল, আজাদুর রহমান, এই ধরনের, মানে আমি কি বলবো, এই ধরনের বাংলাদেশে আর জন্মাবে কিনা জানি না, এত ট্যালেন্টেড মানুষ। আবার যদি একটু আমি সাবকন্টিনেন্ট অন্য জায়গায় দেখি, তারপর এই যে আমাদের সলিল চৌধুরী, আর.ডি. বর্মন, শচীন দেব বর্মন, এ.আর. রহমান, এদের গান যদি আপনি শুনেন তাহলে কিন্তু এই জিনিসটা পাবেন, আপনি মেলোডি এবং লিরিক্যাল ভ্যালুস পাবেন ওদের গানের মধ্যে। এবং সলিল চৌধুরী ওই আমলে যে গান করে গেছে, বা আর.ডি. বর্মন যে গান করে গেছে, এখনো আমরা ভাবতে পারি না কীভাবে করলো ওরা, সর্বকালের আধুনিক। সো এইগুলো আমাদের খুব ইন্সপায়ার করে। লাকিয়া খান ফর এক্সাম্পল, অসাধারণ আমাদের প্রতিভা ছিল। সো এরকম অনেক আছে বাংলাদেশে যারা আমার জন্য ইন্সপিরেশন আসলে। বাহ, সঙ্গীত নিয়েই তো সব কথা হলো, একটু সঙ্গীতের বাইরে যদি আসতে চাই, আসলে একজন নাগরিক জীবন থেকেও, সেখান থেকেও তো আমাদের অনেক কিছু করার থাকে, দেশ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা থাকে, একটু সেই জায়গাটা যেতে চাই। আমি বরাবরই বলেছি বাংলাদেশ আমার দেশ, আমি বাংলাদেশে অসম্ভব ভালোবাসি। অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি বিদেশে জানি, বাংলাদেশে থেকে গেছি, এই দেশকে খুব ভালোবাসি, এবং অসম্ভব সম্ভাবনাও একটি দেশ আমাদের। কাজে আমাদের এই তরুণ প্রজন্ম আছে, তোমরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কাজে এদের দায়িত্ব হচ্ছে এই দেশকে কিভাবে আমরা একটা পর্যায়ে নিতে পারি, আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারি, বাংলাদেশকে যেন সবাই শ্রদ্ধা করে, সম্মান করে সেই জায়গায় নিতে হবে, এবং সেটা আমাদের দায়িত্ব। সেটা একটা জিনিস। আর যদি মিউজিকের কথা বলি, মিউজিক্যাল ডেভেলপমেন্টের অনেক স্কোপ আছে, আমরা অনেক পিছিয়ে আসলে। কাজে আমি যদি বলি বাংলা ভাষা পৃথিবীর মধ্যে 7ম বা 8ম ভাষা, কিন্তু আমাদের সেই অনুযায়ী আমাদের বাংলাদেশের গান কিন্তু যায়নি পৃথিবীতে। তো সেটাও কিন্তু আমাদের একটা চেষ্টা থাকা উচিত, বাংলাদেশকে আন্তর্জাতিকতার সাথে সম্পৃক্ত করা। হ্যাঁ, সো এগুলো আমাদের সবার চেষ্টা। বাবু ভাই কি বলবেন? ওনার সাথে আমি গলা মিলে একই কথা বলবো, মানে আমাদের উচিত এই জায়গাগুলোকে কাজ করার, এবং আজকে যারা তরুণ তারা তো ভবিষ্যৎ রচনা করবে, তাই না? তাদের উপর দায়িত্বটা বেশি। আমরা তো নিশ্চয়ই তরুণ নই, আমরা তরুণ, 60 ঊর্ধ্ব তরুণ। একটা কথা আছে যে বয়স বাড়ছে কিন্তু জীবন কমছে না, আপনাদের কিন্তু জীবনটা বাড়তেই আছে। একদম। এবং সবসময় আমি বলি, নকিব খানের সঙ্গীত গাথা যারা সঙ্গীত বোদ্ধা তাদের জন্য ভীষণ অনুধাবনের ব্যাপার, এবং সকল প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী এবং শ্রোতা সকলের জন্য ভীষণ রকম অনুকরণীয়। এবং আবারও নকিব ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। এবং দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা বিদায় নিব। দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনাদের সকলের জন্য ভালোবাসা জানাচ্ছি, এবং বাংলা সঙ্গীত এগিয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।